কি লাভ হলো? নরেন্দ্র মোদী এই যে বন্ধু বন্ধু দেখানোর চেষ্টা করলো, এতে কি লাভ হলো? আসলে আমেরিকা কারোর বন্ধু না, সেটা নরেন্দ্র মোদী ভুলে গেছিল। ওর এই যে 56 ইঞ্চির ছাতি 50%-এর মাধ্যমে চুপসে গেছে। ভারতবর্ষ কি করেছিল? ভারতবর্ষ বলছে আমি রাশিয়ার থেকে তেল কিনবো। এটার মধ্যে কি কোনো ভুল আছে? অবশ্যই নেই। রাশিয়া আমাদের পুরনো বন্ধু, এখনো বন্ধু আছে। রাশিয়ার থেকে তেল কেনার মধ্যে কোনো ভুল নেই। আমরা কিনবো, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, অবশ্যই আমরা তেল কিনতে পারি রাশিয়ার থেকে। আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কিনতে পারি, আমাদের সেই স্বাধীনতা থাকা দরকার। কিন্তু ভারতবর্ষ ভেবেছিল দুই নৌকায় পা দিয়ে চলবে। এই দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে প্রথমত সবাইকে শত্রু বানিয়েছে। শুধুমাত্র রাশিয়া বন্ধু হয়ে পড়ে আছে, চায়না আমাদের চিরকাল শত্রু মুখে মুখে বলে এসছে। এখন দেখা যাচ্ছে আমেরিকা আমাদের শত্রু হয়ে গেল। আমেরিকার বন্ধু ইসরায়েলকে বন্ধু বানিয়ে প্যালেস্তাইনের বিরুদ্ধে কথা বলেছে ভারতে। প্রথমবার প্যালেস্তাইনের বিরুদ্ধে কথা বলা হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে। চিরকাল ভারতবর্ষ প্যালেস্তাইনের পক্ষে ছিল, এই প্রথমবার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারতবর্ষ, ভারত সরকার। এরকম একটা পরিস্থিতিতে আমেরিকা কিন্তু ভারতের উপর থেকে হাত সরিয়ে দিল বেসিক্যালি, এবং সে পাকিস্তানের পক্ষে গিয়ে দাঁড়ালো। পাকিস্তানে কিন্তু এই পরিমাণ ট্যারিফ বসায়নি। তো ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাদের ফেল্ড পরিকল্পনার জন্য আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। আজকে যে যে জিনিসটার দাম $200 ছিল আমেরিকাতে, সেটার 50% যোগ হবে, মানে ওটা $300 হয়ে যাবে। ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে ভারতীয় প্রোডাক্টের দাম যখন আমেরিকাতে বাড়বে, আমেরিকার মানুষ ভারতীয় প্রোডাক্ট আর কিনবে না। ভারতীয় প্রোডাক্ট যদি না কিনে, এখানকার রপ্তানিকারকরা ভারতবর্ষের প্রোডাক্টটাকে আমেরিকাতে পাঠাতে পারবে না। এখানকার রপ্তানিকারক কারা? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সেকশনের মানুষ। তার থেকেও ডেঞ্জারাস যেটা হবে, সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হবে? এখানকার গরিব মানুষ, কারণ তারা উৎপাদন করে যে জিনিসগুলো, সেইগুলো এখানকার রপ্তানিকারকরা বিদেশে পাঠায়। এরা মূর্খের দল। কারণটা দেখুন না, আমার যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, আমাদের দেশের সম্পদ লুট হচ্ছে। আমাদের ভারতবর্ষ যখন 1700 খ্রিস্টাব্দে পৃথিবীর সর্ববৃহৎ জিডিপির দেশ ছিল, সেখান থেকে 1947 সালে যখন মানে ইংল্যান্ড আমাদের এখান থেকে ছেড়ে চলে যায়, ব্রিটিশরা আমাদের এখান থেকে ছেড়ে চলে যায়, তখন ইন্ডিয়া 4% জিডিপি কন্ট্রিবিউশন রাখে মাত্র। পৃথিবীর জিডিপির দিক থেকে তলানিতে এসে ঠেকেছে। তো এইরকম ভাবে লুট করেছিল ইংল্যান্ড আমাদের। সেই ইংরেজদের 5-8 তো কারা? আরএসএস। আমরা জানি এটা। সাভারকার মুচলেখা দিত, শ্যামাপ্রসাদ পাচারত। সেই আরএসএস এরই তো উত্তরসূরি বিজেপি আজকে। তারই উত্তরসূরিরা আজকে শুভেন্দু অধিকারীদের মতন লোকগুলো। এরা কি করবে? এরা গুজরাটিদের পাচারবে। ওরা বাবা খুঁজবে, প্রথমে খুঁজবে বাবাকে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বাবাকে আদানি, আদানির বাবাকে ট্রাম্প, ট্রাম্পের বাবাকে এইভাবে খুঁজতে থাকবে। ওরা ভাববে যে সবচেয়ে শক্তিশালী কে, আমি তার পা চাটব, কারণ যদি পা চাটি তাহলে আমি কিছু একটা পাবো। এই ভারতবর্ষের এই মুহূর্তে বৈদেশিক বন্ধু বলতে দুই একটা দেশই বেঁচে রয়েছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। আগে আসি 2014 সালের কথায়, যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কারা কারা এসেছিলেন একবার মনে করাটা প্রয়োজন আছে। আফগানিস্তানের প্রধানমন্ত্রী সেই সময়কার তিনি এসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি এসছেন, শ্রীলঙ্কার যিনি প্রধান ছিলেন তিনি এসছেন, নেপালের প্রধান সে এসছেন, ভুটানের প্রধান এসছেন, বাংলাদেশের প্রধান এসছেন। সকল দেশের প্রধানরা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান তো সবচেয়ে বড় শত্রু ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যা বোঝা যাচ্ছে। আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্কটা উপরে উপরে, তালিবান আসার পরে ভারতবর্ষ যেভাবে রিয়াক্ট করেছিল সেটা আমরা দেখেছি। ফলে একটা সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। নেপালে ভারত বিরোধী স্লোগান হচ্ছে, ভারতের বিরুদ্ধে মিছিল বেরোচ্ছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। যে নেপালের সাথে ভারতের, আমরা জানি যে ভিসা ফ্রি, আমরা ওখানে ভিসা ছাড়াই যেতে পারি, সেরকম একটা বন্ধু দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি, নেপালের সরকার এখন গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে যারা কাজ করে, যারা বলে যে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনবো, সেই জ্ঞানেন্দ্র তার সাথে মিটিং করছে যোগী আদিত্যনাথ। ফলে নেপালকে শত্রু বানানোর চেষ্টা চলছে। আমরা জানি শ্রীলঙ্কাতে ভোট হয়েছে, বামপন্থীরা এসছে এবং সেখানে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান উঠেছে। সেখানে চায়না বা অন্যান্যরা ওখানে বন্দর করেছে, অনেক কিছু করেছে, মিলিটারি ঘাঁটি বানিয়েছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু সেখানে কোনো জায়গা পাচ্ছে না শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা এখন শত্রু। বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতবর্ষ যে অবস্থান নিয়েছে এবং যে পরিমাণ শেখ হাসিনা পন্থী ভারতবর্ষ অবস্থান নিচ্ছে, তার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ওখানকার সরকার ভারত বিরোধী অবস্থান নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা আমরা দেখেছি। ভুটান পর্যন্ত ডোকালাম চুক্তির পরে ভুটান চায়নার সাথে গিয়ে বৈঠক করে এসেছে, এরকম আমরা ঘটনা দেখতে পেয়েছি। এবং আমাদের পাশের ছোট্ট দেশ মালদ্বীপ, সেখানে ইন্ডিয়া আউট বলে স্লোগান দিয়ে সেখানকার সরকার গঠন হয়েছে।
ভারতবর্ষের প্রতিবেশী যে কটা দেশ ছিল সকলে এখন ভারত বিরোধী হয়ে গেছে। ভারতবর্ষ বিদেশ নীতিতে প্রথম থেকেই 2014 সাল থেকে এখন পর্যন্ত যে সম্পূর্ণ ব্যর্থ, তার সবচেয়ে বড় উদাহরণ এটা একটা। নরেন্দ্র মোদী তারপর তার পরিবর্তে কি করেছে, এদের এই বন্ধুদেরকে ছেড়ে দিই, যারা প্রতিবেশী ছিল, প্রতিবেশীকে তো বদলানো যায় না। অটল বিহারী বাজপেয়ী এই কথাটা বলতেন যে আমরা প্রতিবেশীকে বদলাতে পারবো না, সে যেরকমই হোক না কেন। প্রতিবেশীদেরকে ছেড়ে দিয়ে সে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করাটাকে বেশি প্রায়োরিটি মনে করেছিল। কোনোদিনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশের কোনো একটা নির্বাচন নিয়ে মাথা ঘামায়নি। এটা ভারতবর্ষের চরিত্রই নয়। নরেন্দ্র মোদী গিয়ে কি বললো, আপকি বার ট্রাম্প সরকার, কে বলেছিল স্লোগানটা দিতে? সেইবারই ট্রাম্প গোহারা হেরেছিল আমরা জানি, পরবর্তীতে ট্রাম্প আবার জিতে এসছে। কি লাভ হলো? নরেন্দ্র মোদী এই যে বন্ধু বন্ধু দেখানোর চেষ্টা করলো, এতে কি লাভ হলো? আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে ভারতবর্ষের আপামর সাধারণ মানুষের একটা বড় ক্ষতি হলো। কি ক্ষতি? যদি আজকে এই 50% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়, আদপে এটা যখন বাস্তবে রূপান্তরিত হবে, ভারতবর্ষের থেকে যে জিনিসটা রপ্তানি হয়ে আমেরিকাতে পৌঁছাচ্ছিল সেটার উপরে 50% ট্যারিফ বসবে, ফলে আমেরিকাতে সেই জিনিসটার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আজকে যে জিনিসটার দাম $200 ছিল আমেরিকাতে, সেটার 50% যোগ হবে, মানে ওটা $300 হয়ে যাবে। ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে ভারতীয় প্রোডাক্টের দাম যখন আমেরিকাতে বাড়বে, আমেরিকার মানুষ ভারতীয় প্রোডাক্ট আর কিনবে না। ভারতীয় প্রোডাক্ট যদি না কিনে, এখানকার রপ্তানিকারকরা ভারতবর্ষের প্রোডাক্টটাকে আমেরিকাতে পাঠাতে পারবে না। এখানকার রপ্তানিকারক কারা? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সেকশনের মানুষ। তার থেকেও ডেঞ্জারাস যেটা হবে, সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হবে? এখানকার গরিব মানুষ, কারণ তারা উৎপাদন করে যে জিনিসগুলো, সেইগুলো এখানকার রপ্তানিকারকরা বিদেশে পাঠায়। এখানে একটা পেতলের জিনিস তৈরি হচ্ছে, সেটা আমেরিকাতে পাঠানো হচ্ছে। এখানে একটা হস্তশিল্পের মাধ্যমে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা আমেরিকাতে পাঠানো হচ্ছে। এরকম আমরা অসংখ্য উদাহরণ দেখি যে আমার প্রোডাক্ট বিদেশে যায়। এই কথাটা আমাদের দেখবেন গ্রাম বাংলাতে খুব প্রচলিত। যে খুব ভালো জিনিস বানায়, তার জিনিসটা সে বিদেশে পাঠানোর চেষ্টা করে। কোথায় পাঠানোর চেষ্টা করে? ইউরোপ আমেরিকার মতন দেশগুলোতে। সে আর পাঠাতে পারবে না। ভালো ভালো শিল্পীরা যারা আমাদের এখানকার গ্রাম বাংলার জিনিস তারা বানাতো এবং তারা আমেরিকাতে পাঠিয়ে তারা লাভ করতো, তাদের ক্ষতি হবে। এবং আমাদের পরিসংখ্যান বলছে 2.5 লক্ষ কোটি টাকার ক্ষতি হতে চলেছে ভারতবর্ষের। কেন? নরেন্দ্র মোদীর মূর্খামির জন্য। আর নরেন্দ্র মোদী এটা সারা বুঝেইনি যে ও এই যে ট্রাম্পকে তোষামত করে ভেবেছিল যে আমেরিকাকে তোষামত করবে। আসলে এইসব কিছুই না। আসলে আমেরিকা কারুর বন্ধু না, সেটা নরেন্দ্র মোদী ভুলে গেছিল। ওর এই যে 56 ইঞ্চির ছাতি 50%-এর মাধ্যমে চুপসে গেছে। আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে সরকার, এই যে নরেন্দ্র মোদীর বড় বড় কথা আমাদের এখানকার মিডিয়া যে সকল দেখিয়ে বেড়ায় যে নরেন্দ্র মোদী নাকি বিশ্বগুরু যে কিছুই না, আসলে পুরোটাই ফাঁপা কথা। এবং এতে যে আলটিমেট ক্ষতিগ্রস্ত আমাদের দেশের মানুষ হচ্ছে। ভাবুন না, আমাদের দেশের বাসমতি চাল রপ্তানি হয় বিদেশে, আমাদের বাসমতি চাল সম্পদ, এটাকে রক্ষা করা উচিত। এটা চিরকাল আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হতো। যে কৃষকরা বাসমতি চাল ফলাচ্ছিল তাদের কি হবে? যখন আমেরিকার লোক বাসমতি চালটা কিনবে না, তখন তাদের কি হবে? আমেরিকাতে যে সকল গার্মেন্টস ভারতবর্ষ থেকে যেত, আমাদের এখানকার ইন্ডিয়ান গার্মেন্টসগুলো, ওখানকার ভারতীয়রা যেটা কিনতো, মানে ওখানকার যারা ভারতীয় বংশভূত মানুষরা যেটা কিনতো, সেগুলো যাওয়া বন্ধ হয়ে যাবে। ওখানকার মানুষ কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, কারণ অনেক বেশি দাম। আর তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে আইটি সেক্টর, বিভিন্ন রকম অটোমোবাইল সেক্টর, যারা এখানে ইন্ডিয়াতে সস্তা শ্রমিক বলে এখান থেকে মানুষদের দিয়ে কাজ করিয়ে নিত, কাজ করিয়ে নিয়ে আমেরিকাতে নিয়ে যেত। কারণ আমেরিকাতে একটা শ্রমিকের যা দাম, ইন্ডিয়াতে শ্রমিকের অনেক সস্তা দামে পাওয়া যায়, সস্তায় অনেক কাজ করে দেয়। এই আইটি সেক্টরের কর্মচারীরা, এই অটোমোবাইল সেক্টরের কর্মচারীরা, বিভিন্ন রকম কর্মচারীরা, তারা এর ভুক্তভোগী হবে না? তাদের প্রোডাক্ট যখন সে আমেরিকাতে গিয়ে বিক্রি করার চেষ্টা করবে, তার উপরে 50% কর যখন বসাবে, তখন কি পরিমাণ দাম গিয়ে দাঁড়াবে, সেটা ওখানকার মানুষ সেটা কিনবে? যদি না কিনে, কে ক্ষতিগ্রস্ত হবে? আমরা ভারতীয়রা ক্ষতিগ্রস্ত। আর সেই ট্রাম্পকেই আমরা দেখেছিলাম দাদা, ট্রাম্পের মূর্তি বানিয়ে পুজো করা, ট্রাম্পের নামে জয়ধ্বনি দেওয়া। শুভেন্দু অধিকারীকেও সেই ছবি আমরা দেখেছি। মূর্খের দল তো। প্রথমত শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যান্য লোকেরা, এটা তো মূর্খ না হলে এই কাজগুলো করে কখনো? ট্রাম্প বা আমেরিকা কখনো কারোর বন্ধু ছিল? এই আমেরিকা লাদেনকে তৈরি করেছিল, এই আমেরিকা লাদেনকে মেরেছে। আমরা শিক্ষা পাবো না এদেরকে দিয়ে? এরা কি করেছে এর আগে? আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখা দরকার। কেউ পার্মানেন্ট বন্ধু হয় না বিদেশ নীতিতে, কেউ পার্মানেন্ট শত্রু হয় না, এটা বোঝা প্রয়োজন আছে।
তোমরা যখন শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে নিজের দলে এনে ওয়েলকাম করতে পারো, তখন কেন ভারতবর্ষ অন্যান্য দেশ যাদের সঙ্গে শত্রুতা বানিয়ে রেখেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না? এই সময় দাঁড়িয়ে আমাদের এশিয়ার অন্যান্য যে শক্তিশালী দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক ভালো করার টাইম এটা আমাদের। আমাদের বুঝতে হবে যে আমরা যেটা পরিকল্পনা নিয়ে এতদিন চলেছিলাম সেই পরিকল্পনাতে একদমই ইন্ডিয়া সফল হচ্ছে না। আমাদেরকে দেখানো হয়েছিল যেন ইন্ডিয়া সফল হচ্ছে, যেন নরেন্দ্র মোদী বিশ্বগুরু। এই ধরনের মানসিকতা থেকে বের হতে হবে। এটা হচ্ছে গুলামি মানসিকতা। এই গুলামি মানসিকতা থেকে বেরোতে হবে। আমাদের স্বাধীনতার যে মূল জিনিস, যে স্বাধীন সার্বভৌমত্ব, মাথা উঁচু করে দাঁড়ানো, সেগুলো উপভোগ করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা একটা স্বাধীন দেশ, অনুভব করতে হবে। এইরকম ভাবে আপকি বা ট্রাম্প সরকার এইভাবে যেটা করে বেরিয়েছে নরেন্দ্র মোদী, সেটা তো নগ্ন হয়েইছে। এবং ট্রাম্পের মতন একটা বদমাশ লোক, সে তো মানে নিজের বন্ধু নরেন্দ্র মোদী বলে বেড়াতো আমার মোদী আমাদের বন্ধু, তাকে একবারে নগ্ন করে ছেড়ে দিয়েছে। একটা টুইট যেটা নরেন্দ্র মোদী দেখাতে চেয়েছিল যে আমি যুদ্ধটা থামিয়ে দিলাম, সে ট্রাম্প টুইট করে বুঝিয়ে দিয়েছে যে আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ সে থামিয়েছে। ওর ধমকেই নরেন্দ্র মোদী চুপ করে গেছে। আলটিমেট নরেন্দ্র মোদীকে বিপদে সবচেয়ে বেশি ট্রাম্পই ফেলছে এই মুহূর্তে। ফলে এরা যারা ক্ষমতাশীল মানুষ, এরা কেউ কারণ না। শুভেন্দু যে মোদির হয়ে লাফাচ্ছে, গুজরাটিদের হয়ে লাফাচ্ছে, অমিত মালব্যের একটা টুইটার পরে শুভেন্দু অধিকারীর কি অবস্থা হয়েছে ভাবুন তো একবার। ও তো বাংলাতে বিজেপি আনার চেষ্টা করছিল, অমিত মালব্য বলছে তো বাংলা বলেই কিছু নেই, মানে এরা মইয়ে তুলে মইটা সরিয়ে নিয়েছে, এখন শুভেন্দু অধিকারী ঝুলছে। কি করবে বুঝতে পারছে না। এই তো পরিস্থিতি। ফলে এই যে ক্ষমতাশীলদের পাঁচ আটার যে সংস্কৃতি তৈরি হয়েছে বিজেপির মাধ্যমে, এটা বন্ধ হওয়া দরকার। আমাদের সকলেরই স্বাধীন দেশে আমরা থাকি, সেই স্বাধীনতা উপভোগ করা দরকার। এবং আমাদের ইমিডিয়েট বিদেশ নীতি শুধরে, নরেন্দ্র মোদীকে সরিয়ে বিদেশ নীতিটাকে শুধরে আশেপাশের যতগুলো দেশ আছে তাদের সাথে বন্ধুত্ব, এবং আমেরিকা, রাশিয়া, চীন বা অন্যান্য যে শক্তিশালী দেশগুলো আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমমর্যাদার সম্পর্ক যাতে স্থাপন হয় সেটা চেষ্টা করা দরকার। মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে গিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক অনেক ভালো জায়গায় বর্তমানে এসছে, এরকমটা ধারণা করা হচ্ছে। তাহলে কি সেই শুধরানোর চেষ্টাটা হচ্ছে বলে আপনার মনে হয়? বড্ড দেরি হয়ে গেছে আসলে। মানে বিষয়টা হচ্ছে কি, প্রথমত প্রশ্নটা হচ্ছে মালদ্বীপের সাথে সম্পর্কটা খারাপ হলো তো হলো কেন, তাই না? কোথাও না কোথাও মালদ্বীপের মানুষ এটা অনুভব করেছিল যে তারা ভারতের দ্বারা আধিপত্যকামী একটা ভারতের মানসিকতা তাদের উপরে রয়েছে, এটা একটা অনুভব করেছিল। এটা ওখানকার ইলেকশনের ইস্যু হয়, সেখান থেকে ইন্ডিয়া আউট স্লোগানটা আসে, এবং সেইখান থেকে আজকে এতটা ত্বরান্বিত হয়েছে, পুরো বিষয়টা এতটা খারাপ জায়গায় পৌঁছেছে। যখন বিষয়টা এতটা খারাপ জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আবার টেনে তোলা, তাহলে আমি খারাপ জায়গায় দিতে যাবো কেন, নিয়ে যাবো কেন? যেরকম ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের মাথা উঁচু করে থাকা উচিত, আমাদের আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা উচিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রাখা উচিত। আমাদের কখনোই এটা হতে দেওয়া উচিত না যে ট্রাম্প আমাদের মাথার উপরে পাড়িয়ে চলে যাচ্ছে, এরকম জায়গায় নিয়ে যাওয়া উচিত না। সেরকম ভাবে ভারতেরও ছোটখাটো যে সকল দেশ আছে, সেটা বাংলাদেশ বলো, ভুটান বলো, নেপাল বলো, মালদ্বীপ বলো, শ্রীলঙ্কা বলো, ছোটখাটো যে সকল দেশ আছে তাদের সাথেও একই রকম সম্পর্ক রাখা উচিত। ওরা বড় বলে আমি ওদের সাথে এই সম্পর্ক রাখবো, ছোট বলে আমি ঠিক ওদের উপর আবার আধিপত্যকামী একটা আচরণ দেখাবো, সেটা তো হতে পারে না। যদি একে অপরকে বন্ধু হিসাবে মালদ্বীপকে ভারতবর্ষ দেখে তাহলে খুবই ভালো ব্যাপার। নরেন্দ্র মোদী যদি এটা সত্যি করতে পারে তাহলে খুবই ভালো ব্যাপার। কিন্তু যদি এটা আবারও কোনো একটা চাপের সৃষ্টির মতন চেষ্টা হয়, সেটাও কিন্তু শেখ হাসিনার মতন ঘটনা করতে পারে, যে ভারতবর্ষ কিন্তু আবার বিদেশ নীতিতে ফেল হবে। আমাদের এটা বোঝা প্রয়োজন আছে। আমি আবারও বলছি যে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদার হওয়া দরকার। আবার একইভাবে মালদ্বীপ বা শ্রীলঙ্কা বা নেপাল, বাংলাদেশ যে সকল দেশ আছে তাদের সাথেও সম্পর্কটা সমমর্যাদার হওয়া দরকার। তাহলেই ভারতবর্ষ বিদেশ নীতিতে